স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও রাজনীতির নানা দিক নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবুল আহসান মোহাম্মদ শামসুল আরিফিন সিদ্দিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং উপাচার্য আরিফিন স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমার সরাসরি শিক্ষক স্যার, আমি খুবই খুশি আপনাকে আজকে ইন্টারভিউ করতে পেরে এবং স্বাগত জানাই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আপনাকে। আমরা আসলে একলা আপনার ইন্টারভিউ প্রথমবারই করছি। স্যার, যে প্রশ্নটি আপনাকে করতে চাই সেটি হচ্ছে যে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগের প্রশ্নে শিক্ষকদের দুটি গোষ্ঠী প্রকাশ্যে বিরোধ এবং বিতর্কে জড়িয়ে পড়েছে। নীল দলের মধ্যেই আমরা এই বিতর্ক বিভক্তি দেখতে পাচ্ছি। এর কারণ কি? তারা নিশ্চয়ই একই মতাদর্শধারী বলে নিজেদের দাবি করছেন, তাদের মধ্যে বিরোধটা আমরা কেন দেখছি? সেই প্রশ্ন উত্তর হয়তো তারাই ভালো বলতে পারবে কেন বিরোধটা হচ্ছে, কারণ আমরা তো একই আদর্শ নিয়েই চলছি। আর উপাচার্য প্যানেল মনোনয়ন, উপাচার্য নিয়োগ, এগুলো তো বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক নিয়মেরই অংশ। একজন উপাচার্য থাকবেন, তার মেয়াদ শেষ হলে আরেকজন উপাচার্য হবেন, বা যিনি থাকছেন তিনি আরেক মেয়াদে আসবেন। তো এগুলো নিয়ে তো কোনো বিরোধের কারণ আমি দেখি না। কিন্তু বিরোধ কেন হচ্ছে সেটা হয়তো তারাই ভালো বলতে পারবে। তো আমার মনে হয় যে কিছু আত্মস্বার্থের কারণে এগুলো হয়। আমরা অনেক সময় দেখি যে একই আদর্শের মানুষ একই সংগঠনে আছেন, কিন্তু তাদের মধ্যে একটা বড় ধরনের অন্তর্দ্বন্দ্ব। তো সেইটা আমাদের বিশ্ববিদ্যালয়ে এইভাবে কখনো আমি দেখিনি। আমরা তো এই নীল দলের সাথে বহুদিন যাবৎ কাজ করি। এমনকি নীল দল, সাদা দল, গোলাপি দল, যেটা বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, আমরা শিক্ষকদের আদর্শগত কারণে যে একটা নিজেদের মধ্যে একটা নিজেদের সমন্বয়ের মাধ্যমে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করি, সেখানে কিন্তু অন্যান্য দলের সাথে আমাদের একটা সম্প্রীতির সম্পর্ক থাকে। বিশ্ববিদ্যালয়ে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি যে একেবারে আদালত পর্যন্ত কেউ কেউ চলে গেছে। কিন্তু যেটা স্বস্তির কথা যে এটা এই ধরনের ইয়ার সঙ্গে খুব কম সংখ্যক শিক্ষক সম্পৃক্ত। নীল দলের কথা যদি বলি, সেখানেও বেশিরভাগ শিক্ষক, শতকরা 98% শিক্ষক একটা আদর্শ নিয়েই আছেন। আমি আশা করি যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠব। স্যার, আপনি দেখেছেন যে আমরা যখন ছাত্র ছিলাম তখন থেকেই দেখছি যে আপনারা যারা শিক্ষকদের অধিকার নিয়ে, ছাত্রদের অধিকার নিয়ে, বিশ্ববিদ্যালয়ের মর্যাদা নিয়ে কথা বলছেন। তার মধ্যে স্যার আপনার একজন সঙ্গী সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ সামাদ, তিনি বলছেন যেভাবে উপাচার্য প্যানেল নির্বাচন হলো তা অগ্রহণযোগ্য, অনৈতিক ও বেআইনি। এবারে যে প্রক্রিয়া প্যানেল নির্বাচন হলো তা ৭৩ অধ্যাদেশের মর্যাদাকে ভুলুণ্ঠিত করছে। বেশি কথা হচ্ছে স্যার এইবারের উপাচার্য প্যানেলের যে সিনেটের যে নির্বাচন থেকে, এটা নিয়ে স্যার আপনি কি বলবেন? কারণ এখানে তারা যে অভিযোগ করছেন সেটার ক্ষেত্রে তারা বলছেন যে আপনি ইচ্ছা করলে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনটা করতে পারতেন, যেটি আপনি আসলে। আমার মনে হয় যে আমার সহকর্মীরা যারা আজকে ভিন্ন কথা বলছেন, তাদের বক্তব্যের কোনো জবাব আমি এখানে দিতে চাই না। আমার রুচিতে বাঁধবে এগুলো বলতে গেলে, তো সেগুলোতে আমি যাব না। তবে আমরা যেভাবে সিনেটের মাধ্যমে প্যানেল মনোনয়ন করেছি, সেটা তো আমাদের সিনেটাররা করেছেন, সেখানে আমিও উপস্থিত থাকি। তো সেই জায়গায় কোনো আইনের ব্যত্যয় ঘটেনি। আমাদের বিশ্ববিদ্যালয়ের আদেশ 1973, যেটি আমাদের মূল চালিকা শক্তি, সেই অনুযায়ী করা হয়েছে। এবং অতীতে বহুবার এই ধরনের কোনো না কোনো, আমাদের সিনেটটা কিন্তু যুক্তরাষ্ট্রের সিনেটের আদলে পরিচালিত হয়। যুক্তরাষ্ট্রের সিনেটে যেমন 1/3 সদস্য নতুন করে আবার আসেন, তাদের ইলেকশন চলে, সময় যায়, কিন্তু সিনেট কিন্তু সব সময় সচল থাকে। ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট 365 দিন সচল থাকে, কার্যকর থাকে। এবং এখানে বহু ক্যাটাগরি থেকে আসেন, কেউ মনোনীত হয়ে আসেন, কেউ নির্বাচিত হয়ে আসেন। তাদের মেয়াদ এক একটা ক্যাটাগরির মেয়াদ এক এক সময় শেষ হয়। কিন্তু তার কারণে তো সিনেট তো বন্ধ থাকতে পারে না। তো সেইভাবেই সব কিছু হয়েছে। এখন যারা বলছেন তারা তো আদালত পর্যন্ত গেছেন, আমাদের অপেক্ষা করতে হবে আদালতে কি নির্দেশ আসে। না স্যার, এমনিতে যদি স্যার মানে আপনার একজন ছাত্র হিসেবে যদি কৌতূহল বশত বলি স্যার, 44,000 রেজিস্টার্ড গ্র্যাজুয়েট আছে, তাদের মধ্যে থেকে আপনি 25 জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট মনোনয়ন দিবেন। মানে আমার তো ধারণা যে সেটিতে মানে আপনার কখনোই কোনো আপত্তি ছিল বা আপত্তি ছিল সেরকম স্যার? এগুলো নির্বাচন করার জন্য একটা সময় দিতে হয়, নির্বাচনের একটা সহায়ক সময় দিতে হয়, এবং নির্বাচন পরিচালনার জন্য আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও সেখানে যুক্ত থাকতে হয়। একটা বিশাল নির্বাচন, এটি সারা দেশ ব্যাপী এই নির্বাচন। তো সেই কারণে আমাদের বাজেটটা
আমাদের খুব জরুরি একটা বিষয়। তো বাজেট অধিবেশন সামনাসামনি চলে আসাতে আমাদের দ্রুত এই সিনেটের যে শিক্ষক প্রতিনিধি সেই নির্বাচনটা সম্পন্ন করতে হয়েছে এবং তারপরে বাজেট অধিবেশন হয়েছে। আজকে যারা এই সিনেট বিষয়ে প্রশ্ন তুলছেন তারা কিন্তু বাজেটের সময় সে প্রশ্ন তোলেননি। বাজেট, বিশ্ববিদ্যালয়ের বাজেট অধিবেশন হলো এই ক্যাটাগরির সদস্যদেরকে নিয়ে হয়েছে যে গঠন এখন আছে সিনেটের। Right. তো প্যানেল উপাচার্যের প্যানেল মনোনয়নের সময় এই প্রশ্নটা কেন আসলো? এতে বোঝা যায় যে একটা ম্যালাফাইড ইন্টেনশন এখানে কাজ করছে। সেটা একটা বোঝা যায়, কিন্তু তারা আমাদেরকে বলছেন, আমরা যারা আপনার ছাত্র এবং সাংবাদিক তাদের কাছে যাচ্ছি বা তারা আমাদেরকে ডেকে নিচ্ছেন, তারা বলছেন যে পরপর দুবার, যে 25শে আগস্ট 2013-তে যখন তখনও সিনেট নির্বাচনের ক্ষেত্রে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের প্রতিনিধিরা ছিলেন না, ডাকসুর প্রতিনিধি ছিলেন না, সেটি বলা হচ্ছে যে সেটি পরপর দুবার। ডাকসু প্রতিনিধি তো ছিলেন সেটা- বহুদিন যাবত। Right. তো এখন সেটা তো আমাদের এই মুহূর্তে খুব কিছু আমি করার দেখছি না। যদি সিনেট ডাকসু যদি আমরা সচল করতে পারি, নিশ্চয়ই ডাকসুর সদস্যরা আসবেন। Right. আর সামনে আমরা যখন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন দিব, রেজিস্টার্ড গ্র্যাজুয়েটের প্রতিনিধি তারা আসবেন। সিনেট তো চলমান প্রক্রিয়া, সামনের অধিবেশনে তারা আসবেন, তারপরের অধিবেশনে তারা থাকবেন। স্যার, আপনি যখন এই কথা বলছিলেন, আমাদের একজন দর্শক জানতে চাইছেন, স্যার ডাকসু নির্বাচন কি হবে, বা আপনি কি মনে করেন ডাকসু নির্বাচন হওয়া উচিত ডাকসু কিনা? নির্বাচন হওয়া উচিত, এতে কোনো সন্দেহ নাই। কেন হবে না? ছাত্রদের প্রতিনিধিত্ব থাকা, ছাত্রদের ভবিষ্যৎ নেতৃত্বের গুণাবলীর সৃষ্টির জন্যই তো ডাকসু দরকার। কিন্তু Right. ডাকসু কেন হচ্ছে না সেটাও আমাদের জানা দরকার আছে, যে কেন বন্ধ হলো ডাকসু। আচ্ছা। ডাকসু বন্ধ হলো, ডাকসুর প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছিল সেই 90-এর সূচনায়, কিন্তু একটা ছাত্র সংগঠনের অন্তর্দ্বন্দ্বে দুটো ছাত্র খুন হয়ে গেল এবং সেই পরিস্থিতি তো সেই তদানীন্তন প্রশাসন আর ডাকসু নির্বাচন করতে পারলেন না। খুব স্বাভাবিক, একটা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রের জীবনহানি, এটার থেকে তো আর বড় কিছু হতে পারে না। তো যাই হোক, আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, ছাত্ররাও সচেতন আছে। কিন্তু সমস্যা হয়েছে, যেটা আমি সবসময় বলি, আজকে হয়তো এটা নতুন কথা হবে না, যে ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বে নিয়মিত ছাত্ররা যদি না আসে, তাহলে ডাকসুকে কার্যকর করা একটু কষ্টকর হয়ে দাঁড়াবে। অতীতে যে ডাকসুর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা আমরা বলি, তখন ডাকসুতে ছাত্র সংগঠনগুলোতে কারা নেতৃত্ব দিয়েছে? নিয়মিত ছাত্র। আজকে যে ছাত্র শ্রেণীকক্ষে আছে, একটু পরে এসে বাইরে এসে সংগঠনকে নেতৃত্ব দিচ্ছে, প্রতিবাদ করছে, মিছিল করছে, আবার একটু পরে ক্লাসরুমে ফিরে যাচ্ছে। এই ধরনের নিয়মিত ছাত্ররা যদি সব ছাত্র সংগঠনের নেতৃত্বে আসে, ডাকসু করা খুব সহজ হবে। কারণ আজকে ডাকসু সক্রিয় করতে গেলে প্রথম যে দাবিটা আসবে এবং যে দাবি আমাকে পূরণ করতে হবে, সেটা হলো ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর ছাত্র নেতৃবৃন্দের সহ অবস্থান। এই সহ অবস্থানে যদি নিয়মিত ছাত্রদের সাথে অনিয়মিত অনেক প্রবীণ বয়সের ছাত্রনেতা তারা যদি এসে অবস্থান নেয়, তাহলে তো সহজেই বোঝা যায় যে একটা বড় ধরনের সংঘাতের সম্ভাবনা থেকে যায়। স্যার, আজকে কয়েকটা ছাত্র সংগঠনের, সব ছাত্র সংগঠন হতে আমি বলবো না, দুই একটি ছাত্র সংগঠন আছে যার নেতৃত্বে মোটামুটি নিয়মিত ছাত্রের বা ছাত্রদের যে স্বাভাবিক বয়স, সেই বয়সের ছাত্ররা আছে। কিন্তু বেশিরভাগ ছাত্র সংগঠন সেটা কি অবস্থায় আছে, এটা তো আমি মনে করি সবাই জানে। তো এই সমস্যাগুলো আছে, কিন্তু তারপরও আমরা কখনো হতাশ নই। নিশ্চয়ই এই দেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থার অগ্রগতির সাথে সাথে আমরা এই দিকেও এগিয়ে যাব। বিশেষ করে আমাদের জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা যদি একটা ঐক্যমত্যে পৌঁছান যে আমাদের রাজনৈতিক দলের সাথে যুক্ত যে ছাত্র সংগঠনগুলো আছে, সেখানে আমরা নিয়মিত ছাত্রদের দিয়ে নেতৃত্ব তৈরি করবো এবং নিয়মিত ছাত্ররা এই সংগঠনগুলো পরিচালনা করবে, তাইলে হয়তো আমরা এক ধাপ এগিয়ে যাব। তারপরে হয়তো নানা সমস্যা থাকবে, সেগুলো সমাধান করতে হবে। স্যার, কেউ কেউ বলছেন যে এটা চক্রের মতো, স্যার ডাকসু নির্বাচন হচ্ছে না বলে নিয়মিত ছাত্রদের মধ্যে নেতৃত্ব তৈরি হচ্ছে না, আবার কেউ বলছেন নিয়মিত ছাত্রদের নেতৃত্ব তৈরি হচ্ছে না বলে ডাকসু নির্বাচন অনেক রিস্কি হয়ে যাচ্ছে। কারণ আমরা বুঝতে পারছি যে আপনি যতদিন আছেন, আপনি আসলে সেশন জটটা বা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকুক সেটা আপনি কিছুতেই কখনোই চাই নাই এবং আমরা চেষ্টা করেছি, এবং সেই ঝুঁকি আপনি নিতে চাচ্ছেন না। কিন্তু সেই ক্ষেত্রে তো স্যার আমাদের নেতৃত্বের প্যানেল, ঝুঁকি একটা থেকে যায়। আর ওই যে ছাত্র মানে ওই যে যেটা বলা হলো যে ডিম আগে না মুরগি আগে, আচ্ছা। সেই ধরনের প্রশ্ন তো আসে যে কোনটার জন্য কোনটা। আসলে সবকিছুই কিন্তু কোনো না কোনো ভাবে এখানে যুক্ত আছে। আর সার্বিক পরিস্থিতিটা আমাদেরকে পথ দেখাবে যে আমরা এখন কোন দিকে যাব। কিন্তু স্যার আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তখন আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। আমরা সবসময় দেখেছি ন্যায্য অধিকার আদায়ে আপনি সবসময় সোচ্চার ছিলেন। এই ডাকসুর বিকল্প বা এই ছাত্র নেতৃত্বের বিকল্প কি কিছু হতে পারে? বা বিকল্প এখন যে অবস্থায় আছে, যেমন ছাত্র ছাত্রীরা তাদের নিজস্ব উদ্যোগেই কিন্তু বহু সংগঠন গড়ে তুলেছে।
বিতর্ক সংসদ, চলচ্চিত্র সংসদ, সাংস্কৃতিক সংসদ, এইগুলো ছাত্রছাত্রীরা নিজের উদ্যোগে নিজের আগ্রহে পরিচালনা করছে। বিশ্ববিদ্যালয় থেকে আমরা কিছুটা যৎসামান্য আর্থিক সহায়তা করি, অন্যান্য সহায়তা করি। তারা তাদের মতো করে কিন্তু এক ধরনের সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। ডাকসুর মূল কাজ যেটি শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, বিতর্ক, সার্বিক বিষয়ে এই ছেলেমেয়েরা কাজ করছে। অতএব ডাকসু হয়তো সক্রিয় নয়, কিন্তু ডাকসুর বিকল্প হিসাবে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্নভাবে বিভিন্ন ক্যাপাসিটিতে তারা কাজ করছে। তবে তার মানে এই না যে ডাকসু না করলেও চলবে। ডাকসু করাটা জরুরি, সেটা আমি উপলব্ধি করি। স্যার, কয়েকদিন আগে 7 কলেজের পরীক্ষা নিয়ে একটি সংকটময় পরিস্থিতি আমরা দেখেছি। অনেকেই বলছেন যে এটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ধরনের অবহেলার কারণেই ছাত্রদের এই পরিস্থিতির মধ্যে পড়তে হলো। কারণ 7টি কলেজকে স্যার আপনি আপনার বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করলেও তাদের পরীক্ষা কবে হবে, তাদের কি হবে সেটি আপনি বলেন নাই। আবার কেউ কেউ এরকম বলছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি দ্বন্দ্বের কারণে এটি হয়েছে। এই ব্যাপারে স্যার আপনি কিছু বলবেন কিনা? আমরা জানি যে সিদ্দিকুরের চোখ এখনো, সিদ্দিকুর অসুস্থ আছে। সিদ্দিকুর অসুস্থ আছে, সিদ্দিকুর দ্রুত আরোগ্য লাভ করুক, সে চোখ সুস্থ হয়ে উঠুক, সেটা আমরা চাই। যে কথাটি বলা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অধিভুক্ত করে নাই। সরকারি নির্দেশে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং পরামর্শে এই 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তই ছিল কিন্তু এই কলেজগুলো। 1992 সালের দিকে যখন জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো, তখন এগুলো একসাথে জাতীয় বিশ্ববিদ্যালয়কে দিয়ে দেওয়া হলো। যে সমস্যাটা হয়েছে বা ছাত্রছাত্রীরা যে জন্য তারা রাস্তায় নেমে এসেছিল, সেটি হচ্ছে একটা ভুল বুঝাবুঝির জায়গা, অথবা বলা যেতে পারে যে যোগাযোগেরও কিছুটা হয়তো সমস্যা হয়েছে। যেমন আন্দোলনের পরে আন্দোলনরত ছাত্রছাত্রীদের প্রতিনিধিদের সঙ্গে আমি কথা বসেছিলাম। এই 7টি কলেজের শিক্ষক প্রতিনিধিরা ছিলেন, ছাত্রছাত্রীরাও ছিলেন। তো সেখানে যেটা আমি বুঝতে পারলাম তাদের সঙ্গে কথা বলে, যে সিদ্ধান্তগুলো আগেই নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তগুলো কলেজ কর্তৃপক্ষের সাথে তাদের যোগাযোগের অভাবে সেটা হয়তো তাদেরকে জানানো হয় নাই, বা তারা সেটা জানে নাই। এই যে তারিখগুলোর কথা বলেছে, যে সেই একটা গ্যাপ হয়ে গেছে। কারণ তারা তো মূলত সেই স্ব কলেজের ছাত্র বা ছাত্রী, তারা যদি সেই কলেজের সঙ্গে যোগাযোগ রাখে, তাহলে এই সমস্যাগুলো হওয়ার কথা নয়। আমাদের অধিভুক্ত আরও বহু কলেজ আছে, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, টেক্সটাইল কলেজ আছে, হোম ইকোনমিক্স কলেজ আছে। তো সেগুলো এইভাবেই পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়ের থেকে সিদ্ধান্ত যখন সেখানে যায়, সেখান থেকে ছাত্রছাত্রীরা সেই যোগাযোগের মাধ্যমে সেই ইয়েগুলো পায়। এখানে এই গ্যাপটার কারণে একটা সমস্যা হয়েছিল। তো যাই হোক, আমার মনে হয় যে আমাদের কলেজের অধ্যক্ষবৃন্দ এবং আমাদের শিক্ষকবৃন্দ তারা যোগাযোগের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করেছেন, করছেন এবং করবেন। অধিভুক্ত কলেজের জন্য আমাদের আলাদা আইন কানুনই আছে, সেইভাবেই চলবে। স্যার, আপনি আমি দুটি কথার বিষয়ে একটু স্যার আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটি কথা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় এর পরিপ্রেক্ষিতে যে একটি বিবৃতি দিয়েছিল, এখানে বলা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তাগিদ ও সরকারের নীতিগত সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবছর সংশ্লিষ্ট অধ্যক্ষদের সভায় জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের কথা বলা হয়েছে। আর অন্যদিকে আপনার একটি কথা যে স্যার 7 কলেজের শিক্ষার্থীদের যে আন্দোলন, এর পেছনে কারো ইন্ধন থাকতে পারে এমনটি আপনি ইঙ্গিত করেছিলেন। যদি স্যার ইন্ধন থাকে, তাহলে স্যার এটা কার ইন্ধন থাকতে পারে? এখন ইন্ধন কিছুটা থাকার সম্ভাবনা আছে, কারণ ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে সেটা আমার মনে হলো। কিন্তু এখন এটা সুদৃষ্টভাবে তো বলা মুশকিল। এগুলো হয়তো এক সময় জানা যাবে, কিন্তু কোনো না কোনো জায়গা থেকে ছাত্রছাত্রীদেরকে আমি সবসময় যেভাবে অ্যাক্সেস দিই, ছাত্রছাত্রীরা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারে, সেই জায়গায় আমার সঙ্গে কথা না বলে, আন্দোলনের কোনো পূর্বাভাস না দিয়ে হঠাৎ করে তারা রাস্তায় নেমে আসলো কেন, কি কারণে? তো এই প্রশ্নগুলো কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বৃন্দ তারা করছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুনুর রশিদকে উদ্ধৃত করে আমাদের একজন দর্শক বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি আসলে এই 7টি কলেজের শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য প্রস্তুত আছে, নাকি মানে তাদের অবস্থা? নিশ্চয়ই প্রস্তুত আছে। ইতিমধ্যে আমাদের শিক্ষকবৃন্দ অনার্স চতুর্থ বর্ষের যে অসমাপ্ত পরীক্ষা ছিল, মৌখিক পরীক্ষা বাকি ছিল, সেই পরীক্ষাগুলো তারা ইতিমধ্যে নিয়েছে। তারা তাদের মার্কশিট নিয়ে বসে আছে, যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তাদের যে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষের ফলাফল আসলেই তারা সেই চূড়ান্ত ফলাফল দিতে পারবে। ইতিমধ্যে কিছু ফলাফল পাওয়া গেছে, আর বাকিগুলো প্রক্রিয়ায় আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক মণ্ডলী, প্রতিটি বিভাগের যে শিক্ষকরা আছেন, তারা যখন এই 7টি কলেজের পরীক্ষা পদ্ধতি, পরীক্ষা গ্রহণ,
শ্রেণীকক্ষের শিক্ষাদান এই বিষয়গুলো নিয়ে সম্পৃক্ত হবেন, তো এটা তো সহজে অনুমেয়। আমরা বুঝতে পারি যে টিচিং ইউনিভার্সিটির শিক্ষকরা যখন এই কলেজগুলোর সঙ্গে যুক্ত হবেন তখন সেখানে শিক্ষার মান ক্রমান্বয়ে উপরের দিকে যাবে। ইতিমধ্যে আমাকে কলেজ অধ্যক্ষরা বলেছেন যে এই ভাইবাগুলো যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিয়েছেন, এই ভাইবার নেওয়ার যে স্ট্যান্ডার্ড সেটা দেখে এখন শিক্ষার্থীরা দ্রুত ক্লাসে ফিরে যাচ্ছে, যে ক্লাস না করলে তো এই ভাইবাতে পাশ করা যাবে না। তো এইভাবেই আমাদের ক্রমান্বয়ে শিক্ষার মান ঊর্ধ্বমুখী করতে হবে। এবং আমাদের শিক্ষার্থীদের আসলে মানে ভয় পাওয়ার বা হতাশার কিছু নাই, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই তাদের take care এই করছে। ছেলেমেয়েরা মেধাবী ছেলেমেয়ে, এই 7টা সরকারি কলেজে যারা সুযোগ পেয়েছে এবং বড় বড় সরকারি কলেজ। এরা মেধাবী ছাত্রছাত্রী, এদেরকে শুধু একটু গাইডেন্স দেওয়া, এদেরকে সঠিক পদ্ধতির মধ্যে নিয়ে আসা। ওকে স্যার, আমরা একটা বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আপনার কাছ থেকে জানতে চাইবো যে কথাটি খুব বেশি উচ্চারিত হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে নানা রকম অনিয়মের অভিযোগ একাডেমিক যোগ্যতার চেয়ে অন্য অনেক কিছু বড় হয়ে উঠছে কিনা সেই বিষয়ে আপনার একটু মন্তব্য এবং পর্যবেক্ষণ জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি স্যার আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। অধ্যাপক আরিফিন সিদ্দিক আছেন আমাদের সঙ্গে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে নানা ধরনের অভিযোগের কথা জানতে চেয়েছিলাম। স্যার, একাডেমিক যোগ্যতার চেয়ে অন্য অনেক কিছু বড় হয়ে উঠছে বলে অভিযোগ আসছে, এই পরিস্থিতি সম্পর্কে আপনার বক্তব্য কি? আপনি কতটা মনিটরিং করছেন উপাচার্য হিসাবে এই বিষয়গুলিকে? কিছু কিছু সংবাদপত্রে এই বিষয়গুলো নিয়ে যেভাবে রিপোর্ট এসেছে বা প্রতিবেদন এসেছে সেগুলো অনেকটাই সত্যের অপলাপ। আমি দু একটি পত্রিকা দেখেছি, যেমন সরাসরি উপাচার্যের কিন্তু লেকচারার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগে কোনো সরাসরি হস্তক্ষেপ করার কোনো সুযোগই নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ 1973 যারা জানেন তারা এটা জানবেন যে এখানে এন্ট্রি লেভেলে যারা নিয়োগ পান, লেকচারার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শিক্ষকতার ক্ষেত্রে, আর সেকশন অফিসার এবং সমমানের কর্মকর্তা, এটা হলো প্রশাসনিক কর্মকর্তাদের ক্ষেত্রে, এই দুটো জায়গায় কিন্তু দুজন প্রো উপাচার্য আছেন আমাদের, তারা এই নিয়োগ কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তো লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এখানে প্রো উপাচার্য শিক্ষা, এবং তার সভাপতিত্বে যে সিলেকশন কমিটি বসে সেখানে সংশ্লিষ্ট বিভাগের সভাপতি, সংশ্লিষ্ট অনুষদের ডিন, একজন বিষয় বিশেষজ্ঞ, সিন্ডিকেট সদস্য, এরা থাকেন সেই কমিটিতে। এবং সেটা কিন্তু একটা স্ট্যাটুটরি বডি। তারা যখন সর্বসম্মতভাবে একটা সুপারিশ করে পাঠান সিন্ডিকেটে, সেটাকে পরিবর্তন করা এটা কষ্টসাধ্য। এটা আসলে সিন্ডিকেটের যে এখতিয়ার তার মধ্যে আছে, যে পরিবর্তনের জন্য হয়তো আবার বলতে পারে যেটা আমরা করেছি, কখনো কখনো রিভিউর জন্য পাঠিয়েছি, রিভিউ হয়ে যখন আবার ওই একই সুপারিশ আসে তখন সেটা গ্রহণ করা ছাড়া আর কোনো বিকল্প থাকে না। তো যাই হোক, যে কথাগুলো বিভিন্ন পত্রিকায় এসেছে আমি দেখেছি, তো এগুলো একেবারেই সরাসরি মিথ্যাচার। এবং কিছু কিছু ক্ষেত্রে এগুলো আমি অবশ্য মিডিয়াকে খুব একটা দোষারোপ করি না, কারণ আমাদের সহকর্মীরাই এগুলো নিয়ে মিডিয়া থেকে মিডিয়া দৌড়াদৌড়ি করে সেগুলো দিয়েছে, তাদেরকে দিয়ে প্রকাশ করার জন্য অনুরোধ উপরোধ করে করিয়েছে। মিডিয়ার ক্ষেত্রে এটাই বলবো যে তাদের এটা যাচাই বাছাই করা দরকার ছিল, বস্তুনিষ্ঠতার একটা বিষয় আছে। স্যার, এই ক্ষেত্রে যদি স্যার আপনি বিশ্ববিদ্যালয়ের যে প্রো উপাচার্য শিক্ষা নাসরিন আহমেদের কথা যদি আমি একটু উদ্ধৃত করি, তিনি বলছেন শিক্ষক নিয়োগে ব্যাপকভাবে অনিয়ম হয়েছে এমনটা বলা যাবে না, তবে কিছু ক্ষেত্রে হয়েছে এটা ঠিক, কিন্তু এর পেছনে অনেক কারণও রয়েছে। স্যার, এখানে কি কারণের কথা? স্যার, কি কারণের কথা সেটা উনি আমার সঙ্গে বলেন নাই, এটা মিডিয়াতে বলেছেন, তো সেই কারণ হয়তো উনি বলতে পারবেন। আমি অন্তত এই প্রতিবেদনগুলোতে যেগুলো এসেছে তার 2-4টা যদি বলি, যেমন এক জায়গায় বলা হয়েছে স্নাতক ডিগ্রিধারীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এটা যে কোনো সাধারণ পাঠক মনে করবেন যে এটা কি ধরনের ঘটনা, এটা কি করে ঘটতে পারে। কিন্তু যদি জাস্ট এটা যদি এইটুক বলা হতো যে প্রকৌশল বিষয়ে স্নাতক, তাহলে আমার ধারণা দেশের বহু মানুষ বুঝতে পারতেন যে এখানে কোনো অন্যায় হয়নি। প্রকৌশল বিষয়ে স্নাতকদেরকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে, প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হয়, কারণ তারা স্নাতক ডিগ্রি করার পরে তাদের আর মাস্টার্স ডিগ্রি করার প্রয়োজন হয় না, চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত হয়ে যাচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে। কিন্তু যখন শিক্ষকতায় আসে তখন তাদেরকে মাস্টার্স ডিগ্রি বা পিএইচডি ডিগ্রি করার জন্য বলা হয়, তারা সেটা করে। ঢাকা বিশ্ববিদ্যালয় সেইভাবে আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, যেহেতু সেখানে কারিকুলামকে রিডিজাইন করা হয়েছে, সেখানে ইঞ্জিনিয়ারিং সেন্ট্রিক কিছু কোর্স নিয়ে আসা হয়েছে, সেখানে ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশলে স্নাতক শিক্ষক দরকার আছে। আমরা বারবার বিজ্ঞাপন দিয়েছি মাস্টার্স ডিগ্রি সহ যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী থাকে তাদেরকে আমরা নিব, কিন্তু কয়েকবারই বিজ্ঞপ্তি দেওয়ার পরে যখন প্রার্থী পাওয়া যায়নি তখন আমরা মেধাবী ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদেরকে নিয়েছি।
এবং নেওয়াটা হয়েছে এই শর্তে যে তাদের চাকরি অস্থায়ী থাকবে যতক্ষণ পর্যন্ত না তারা মাস্টার্স ডিগ্রি নিয়ে আসবে। তো এটা তো এই পুরো সাবকন্টিনেন্টেই ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটরা শিক্ষক হিসেবে যোগদান করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু আগে মেডিকেল গ্র্যাজুয়েট পর্যন্ত শিক্ষক হিসেবে যোগদান করেছে এবং তারা প্রফেসর হিসেবে এই মেডিকেল গ্র্যাজুয়েশন ডিগ্রি দিয়ে প্রফেসর পর্যন্ত হয়েছে। তো এই যে প্রকৌশলে স্নাতকদের দেওয়া হয়েছে, এই একটা শব্দ যদি যোগ করা হতো, কিন্তু যারা এটা করেছে তারা ইচ্ছাকৃতভাবে করেছে, আর পত্রিকার অফিসে হয়তো অজ্ঞতার কারণে সেইভাবে সেটা দেয়। মানে ওই যে স্নাতকোত্তর। তারপরে আমি আরেকটা বলি যে ওই বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে এসএসসি এইচএসসি তে মার্কস কম ছিল। এসএসসি এইচএসসি তে ন্যূনতম 4.25 থাকার ন্যূনতম যোগ্যতা সিন্ডিকেটই নির্ধারণ করেছে। কিন্তু এখন আমি যেটা বললাম, স্ট্যাটুটরি বডি যেটা শিক্ষক নির্বাচন কমিটি, তারা যখন দেখে যে একজন ছাত্র বা ছাত্রী তার অনার্স বিষয়ে ফার্স্ট বা সেকেন্ড হয়েছে তার পজিশন, কিন্তু সে হয়তো এসএসসিতে কিছু পয়েন্ট কম আছে, 4.25-এর জায়গায় হয়তো 4.15 আছে বা কিছু, তখন সেই কমিটি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে না, এই ছেলে যে বা এই মেয়ে যে বিষয়ে সে অনার্স বা মাস্টার্সে পড়াবে সেখানে তার যে অবস্থান সেটা অনেক উপরে, সিজিপিএ তার উপরে, তখন তারা সুপারিশ করেছে এবং সিন্ডিকেট সার্বিক বিবেচনায় সেটা গ্রহণ করেছে। তো এবং যেই সিন্ডিকেট এই 4.25 ন্যূনতম মান নির্ধারণ করেছে তারাই পারে আবার এটাকে ফ্লেক্সিবল বা নমনীয় করে সিদ্ধান্ত নিতে। তারা করেছে, এটা তো কোনো বেআইনি কোনো কাজ হয় না। যা কিছু করা হয়েছে স্বচ্ছতার ভিত্তিতে করা হয়েছে, নিয়ম মতো করা হয়েছে। উপাচার্যকে যে এখানে দোষারোপ করা হলো, কিভাবে উপাচার্য এটার সঙ্গে যুক্ত আছে? উপাচার্য হিসেবে আমি বলতে পারি যে আমার বিগত 8.5 বছর প্রশাসনের দায়িত্ব পালনকালীন সময়ে একজন শিক্ষক, একজন কর্মকর্তা, একজন কর্মচারীকে অ্যাডহক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। অ্যাডহক অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার উপাচার্য দিতে পারেন। অ্যাডহক অ্যাপয়েন্টমেন্ট দিলে বলা যায় যে উপাচার্য নিজের পছন্দ মতো একজনকে নিয়োগ দিয়ে দিলেন, পরে তাকে রেগুলারাইজ করা হলো। এখানে যতগুলো নিয়োগ হয়েছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সব বিজ্ঞাপন দেওয়া হয়েছে, পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট, তারা অ্যাপ্লাই করেছে, সিলেকশন বোর্ড বিধি অনুযায়ী যে সিলেকশন বোর্ড তারা বসেছে, তারা সিদ্ধান্ত নিয়েছে, পরবর্তীতে সিন্ডিকেট এসেছে, সিন্ডিকেট থেকে সিদ্ধান্ত নিয়েছে। এই ধরনের অপসাংবাদিকতা, এই ধরনের অপতথ্য যদি প্রচার হয়, এটা দেশের জন্য ক্ষতিকর। স্যার একটি অভিযোগ স্যার এরকম যে এই শিক্ষক নিয়োগের বিষয়ে অনেক শিক্ষক উদ্বিগ্ন হলেও উপাচার্যকে অনেক সময় অনেক শিক্ষক বলেছেন, সিন্ডিকেটও বলা হয়েছে, কিন্তু উপাচার্য শুনতে চাইছেন না, এটি হচ্ছে অভিযোগ। আর আমাদের প্রশ্নটি এরকম যে 2009 স্যার আপনি নিয়োগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 1200 জন ছিলেন। 8.5 বছরে 907 জন শিক্ষক নিয়োগের মধ্যে অন্তত 100 জন শিক্ষক নতুন খোলা বিভাগগুলিতে যোগ দিয়েছেন। 907 জন শিক্ষক 8 বছরে স্যার একটু বেশি মনে হয় কিনা? আমার মনে হয় যে এই ফিগারটা আমি জানি না যে এটা কতটা সঠিক ফিগার তারা দিচ্ছে। আচ্ছা, সেটা নিয়ে আমি হয়তো নথিপত্র দেখে বলতে পারবো। তবে বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু নতুন বিভাগ চালু হয়েছে, সেটা যেমন ঠিক। আমাদের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এটা এতটাই স্বচ্ছ যে যোগ্য শিক্ষককে নিয়োগ দেওয়া হচ্ছে। এখানে আমরা অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হচ্ছে বলে এই যে শিক্ষকরা নিয়োগ পাচ্ছে লেকচারার হিসেবে বা স্টেট প্রফেসর হিসেবে, তারা কিন্তু নিয়োগ পাওয়ার কিছুদিনের মধ্যে সুযোগ পেয়ে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি বা মাস্টার্স ডিগ্রি করার জন্য। তো তারা আবার চলে যাচ্ছে। তো তারা যখন চলে যায়, আমাদের শিক্ষা কার্যক্রম তো বন্ধ রাখা যাবে না। অতএব সেখানে শিক্ষা ছুটি জনিত যে শূন্যতা হয়, সেখানে আবার শিক্ষক নিয়োজিত হচ্ছে। তো একটা প্রক্রিয়া যখন গতিশীল থাকে তখন এটা হবে। তখন শিক্ষকদেরকে বলা হচ্ছে যে অনেকগুলি ডিপার্টমেন্টে অতিরিক্ত শিক্ষক নেওয়া হয়েছে, যত শিক্ষক দরকার নাই তত শিক্ষক নেওয়া হয়েছে। আরেকটা অভিযোগ স্যার খুব বেশি যেটা আসছে সেটা হচ্ছে যে ধরেন স্যার চারুকলা অনুষদের কথা, সেখানে অভিযোগ আসছে যে যারা নিয়োগ পাচ্ছেন তারা বেশিরভাগই ছাত্রলীগ বা আওয়ামী লীগের। এখন ছাত্রলীগের ছাত্ররা যদি ছাত্রলীগ করে এবং তারা যদি ফলাফল ভালো করে, তাদেরকে নেওয়াটা কি দোষর হয়ে গেল? সে ছাত্রলীগ করেছে বলে কি তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না? এই কথাগুলো যারা বলে, আমি জানি না যারা কি কারণে এগুলো বলছে, তারা তাদের যুক্তি তারা হয়তো বলবে। আর যেটা আমি বলতেছিলাম যে শিক্ষক নিয়োগটার প্রক্রিয়াটা কিন্তু শুরু হয় বিভাগ থেকে। বিভাগের কোঅর্ডিনেশন এন্ড ডেভেলপমেন্ট কমিটি, যেটা সিএনডি কমিটি, তারা ঠিক করেন যে বিজ্ঞাপন কতজনের জন্য দিবেন, পদ আছে কিনা, সেগুলো দেখে সিএনডি থেকে আসে। তারপরে সেটা প্রশাসনিক অনুমোদনের পরে বিজ্ঞাপন হয়, বিজ্ঞাপনের পরে সিলেকশন কমিটি বসছে, তারপরে সেটা সিন্ডিকেটে যাচ্ছে। এটা একটা কিন্তু দীর্ঘ প্রক্রিয়া। তো এখানে একজন ব্যক্তির পক্ষে প্রভাবিত করা সর্বক্ষেত্রে এটা অসম্ভব ব্যাপার।
বিশ্ববিদ্যালয় তো গণতান্ত্রিক একটা প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক প্রতিষ্ঠান, ভাইস চ্যান্সেলর কতটা আমাকে সব কাজ করতে হয় কমিটির মাধ্যমে, বিভিন্ন কমিটি, সেই কমিটিগুলোকে আমি প্রিসাইড করি, এটা ঠিক, কিন্তু কমিটি ছাড়া তো কোনো সিদ্ধান্ত নিতে পারে না ভাইস চ্যান্সেলর। স্যার আমরা আরেকটা বিরতি নিব, বিরতির পর ফিরে এসে স্যার একটি বিষয় যেটি জাতীয় পর্যায়ে খুব বেশি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে যে তথ্য প্রযুক্তি আইনের 57 ধারা, নানা বিতর্ক, নানা রকম ঘটনা আমরা দেখছি। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যিনি আবার আমাদের বিভাগেরই, স্যার আপনার বিভাগেরও শিক্ষক, একই বিভাগের আরেক শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন, গণযোগাযোগ বিরোধী শিক্ষক, আপনার নির্দেশে বা ইয়েতে হয়তো সেটি বন্ধ করা গেছে। 57 ধারা নিয়ে আপনার বক্তব্য একটু শুনতে চাইবো। সাংবাদিকতার একজন শিক্ষক হিসেবে আপনি আইনকে কতটা জরুরি মনে করেন? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। অধ্যাপক আরেফিন সিদ্দিক আছেন আমাদের সঙ্গে। স্যার, আইসিটি আইনের 57 ধারা নিয়ে বিতর্ক এবং ঘটনা আমরা দেখছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও মামলা করছেন। আমাদের বিভাগে, গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের, আপনার 57 ধারা নিয়ে আপনার মন্তব্য একটু শুনতে চাইব। 57 ধারার ব্যাপারে আমরা যেটা মনে করি যে এই আইসিটি প্রযুক্তি, এই তথ্য প্রযুক্তি, এটি মানুষের কল্যাণের জন্য এসেছে এবং সারা পৃথিবী আজকে যে একটা জায়গায় চলে এসেছে এটা এই তথ্য প্রযুক্তির কল্যাণে। তো তথ্য প্রযুক্তি ব্যবহার করবে মানুষ স্বাধীনভাবে, তার নিজের মতামত প্রকাশ করবে, এসবই ঠিকই আছে, কিন্তু আমরা যদি স্বাধীনতাটাকে দায়িত্বহীনভাবে ব্যবহার করি তাহলে যেই সমস্যাগুলো হয় সেই সমস্যাও কিন্তু আমাদের সমাজে আছে। আমরা বহু কিছু দেখেছি যে ফলস কিছু তথ্য দিয়ে এমনকি একটা রাইটিং সিচুয়েশন পর্যন্ত তৈরি করার চেষ্টা করা হয়েছেও তাই। তো এই পরিস্থিতিগুলো যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই তাহলে সেখানে কোনো না কোনো রেগুলেশন দরকার আছে। আমরা এই 57 ধারাটা আমরা সমর্থন করি না, বিশেষ করে সাংবাদিকদের ক্ষেত্রে অনেকটাই এটাকে ফ্লেক্সিবল রাখা দরকার আছে, কারণ সাংবাদিকদের মূল কাজ তথ্য নিয়ে, সেখানে তথ্য সংগ্রহ, তথ্য পরিবেশনা, তথ্য সম্প্রচারে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটার জন্য অন্য ভাবে দেখা যেতে পারে। সারা দুনিয়াতেই সাংবাদিকদের সেই স্বাধীনতা নিশ্চিত করা আছে এবং সাংবাদিকরা মূলত তাদের নিজস্ব যে প্রফেশনাল বডিগুলো আছে সেগুলোর মাধ্যমে তারা নিজেরা নিয়ন্ত্রণ করে, কোড অফ এথিক্স তৈরি করে, কোড অফ কন্ডাক্ট তৈরি করে, সেইভাবে তারা যায়। এখন এই তথ্য প্রযুক্তিকে অপব্যবহারের ক্ষেত্রে সাংবাদিক সমিতি, সাংবাদিক পেশাজীবী সংগঠনগুলো তারা যদি নিজেরা বসে একটা ড্রাফট নিয়ে আসে, আমার মনে হয় সেটা সবচেয়ে ভালো হয়। আর সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ ফেসবুক ব্যবহার করি বা ফেসবুকের সাহায্য নেই, আমাদের দায়িত্বশীল আচরণই আমাদেরকে সঠিক পথে রাখবে, কিন্তু এই দায়িত্বহীন যে আচরণ করবে তার ব্যাপারে কি করণীয়? অতএব কোনো না কোনো ফর্মে একটা রেগুলেশন থাকাটা আমার মনে হয় অত্যন্ত জরুরি, কারণ আমরা দেখেছি ফেসবুককে অপব্যবহার করে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এমনকি অনেক নিরপরাধ মহিলা, মেয়েরা, তারা আত্মহননের পথ পর্যন্ত বেছে নিয়েছে এই ফেসবুকের অপব্যবহারের কারণে, তথ্য প্রযুক্তির অপব্যবহারের কারণে। তো সেগুলোর থেকে তো আমাদের মুক্ত থাকতে হবে, কিন্তু আমরা কোনোভাবেই চাই না মানুষের যে স্বাধীন মত প্রকাশের যে অধিকার আমাদের সংবিধান যেটা নিশ্চিত করেছে সেখানে কোনো রকম ব্যত্যয় ঘটুক, সেটাও কিন্তু আমরা একই সাথে চাই। তো এটা একটা কঠিন কাজ, তবে শুরু করতে হবে একদম আমাদের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের এই শিক্ষা দিয়ে, এই নৈতিক শিক্ষা দিয়ে যে তথ্য প্রযুক্তিকে তুমি ব্যবহার করো, কিন্তু তথ্য প্রযুক্তিকে কখনো অপব্যবহার করবে না। স্যার, আমরা একটু অনেক প্রশ্ন আমাদের জমা হয়েছে, স্যার আপনি যদি আবার একটু ছাত্রদের প্রসঙ্গে আসি। স্যার, এই কথা কি ঠিক যে বর্তমান সরকারের সমর্থক ছাত্র গোষ্ঠী ছাড়া কেউই আসলে তাদের কোনো রকম কোনো কার্যক্রম হলগুলিতে বা আগে যেরকম আমরা বিশ্ববিদ্যালয় ভিত্তিক নানা ধরনের রাজনৈতিক কার্যক্রম দেখতাম ছাত্রদের মধ্যে, তা করতে পারছে না বা তারা তাদের মানে অস্তিত্বই জানান দিতে পারছে না? এটা মধুর ক্যান্টিনে গেলে বোঝা যাবে, এটা বোঝা যাবে যে আমাদের হলগুলোতে গেলে, এটা বোঝা যাবে বিভাগগুলোতে গেলে। আমি দায়িত্ব নেওয়ার আগে একটা সময় ছিল বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রলীগের সমর্থক পরীক্ষার্থীরা তাদেরকে আলাদা পরীক্ষার হলে পরীক্ষা দিতে হয়েছে, তাদেরকে কিন্তু মূল পরীক্ষার হলে নিয়ে যাওয়া হয়নি, তাদেরকে আলাদা জায়গায় পরীক্ষা নিতে হয়েছে। আমার দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা যেটা নিশ্চিত করার চেষ্টা করেছি যে পরীক্ষার হলে সব ছেলে মেয়ে পরীক্ষা দিবে এবং 100% ছেলে মেয়ে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিচ্ছে। তার মানে কি, ওখানে কি সব ছাত্রলীগ? ওখানে বিভিন্ন ছাত্র সংগঠনের ছেলেমেয়েরা আছে, যখন ক্লাস হচ্ছে তখন সব ছেলেমেয়েরা ক্লাসে অ্যাটেন্ড করছে। তারা হয়তো তাদের মানে অভিযোগটা হচ্ছে এরকম যে তারা হয়তো তাদের পরিচয় প্রকাশ করতে পারছে না। এখন যদি কেউ আগে অন্যায় করে থাকে, তা সংঘর্ষে লিপ্ত হয়ে থাকে, অযথা কাউকে হয়রানি করে থাকে, তাদের কথা আলাদা, কিন্তু এখন যারা এনরোলড স্টুডেন্টস তারা তো পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিচ্ছে, তারা তো ক্লাসরুমে ক্লাস করছে। অতএব এই কথাগুলো
যেটা বলা হচ্ছে সেটা হয়তো একটা সাধারণ ধারণা থেকে বলা হচ্ছে। স্যার, আপনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ বটে। আমরা অনেকগুলি বিষয় নিয়ে, শিক্ষার মান বিষয়ে সর্বশেষ পর্ব আলোচনা করতে একটি বিরতি নিয়ে ফিরি। আমরা হচ্ছে কওমি মাদ্রাসা সর্বোচ্চ সনদ, আমাদের যে শিক্ষা, সার্বিক শিক্ষার কার্যক্রমের যে পাঠ্যক্রম এবং পরীক্ষা, আপনি প্রায়ই বলে থাকেন যে পরীক্ষা আসলে এত ছোট বয়সে পরীক্ষা নেওয়া উচিত না। এই বিষয়গুলি নিয়ে স্যার আপনি একটু মন্তব্য শুনবো। প্রথম প্রশ্ন হচ্ছে, কওমি মাদ্রাসার যে সর্বোচ্চ শিক্ষা সনদ দেওয়ার ব্যাপারটি আপনি আসলে সমর্থন করেন কিনা, এটি কি কারণে জরুরি? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম। আজকে বাংলাদেশে অধ্যাপক আরেফিন সিদ্দিক আছেন আমাদের সঙ্গে। স্যার, কওমি মাদ্রাসার স্বীকৃতি নিয়ে যদি আপনি বলেন যে কওমি মাদ্রাসার স্বীকৃতির বিষয়টি ঘোষণা করে দিচ্ছে সরকার, কিন্তু সেটি কিভাবে হবে, কোন পর্যায় থেকে এটি হবে, এটি আপনার মন্তব্য কি? আমার মনে হয় যে কওমি মাদ্রাসায় যে বিশাল সংখ্যক ছাত্ররা লেখাপড়া করছে, এদেরকে আমাদের সরকারের যে নিয়ম কানুন, আমাদের শিক্ষা ব্যবস্থার যে বিধিবিধান, তার সাথে যুক্ত করা প্রয়োজন আছে। কোনো নিয়ম কানুনের ছাড়া এই যে শিক্ষা ব্যবস্থা একটা পরিচালিত হচ্ছে, কারা পড়াচ্ছে, কি তাদের কারিকুলাম, এগুলো কোনো কিছুই কিন্তু আমাদের জানা নাই। তো সেদিক থেকে এই ঘোষণাটা ঠিকই যে তাদেরকে একটা বিধিবদ্ধ নিয়মের মধ্যে আনা, কিন্তু এখন কারিকুলামগুলো আধুনিক করা, যুগোপযোগী করা, শিক্ষা ব্যবস্থাটাকে সঠিকভাবে স্ট্রিমলাইন করা, এগুলো এখন আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব। আমরা যারা শিক্ষা নিয়ে কথা বলি, কাজ করি, আমাদের দায়িত্ব। কারণ একটা প্রজাতন্ত্রের এত বিশাল সংখ্যক শিক্ষার্থী, তারা প্রজাতন্ত্রের কোনো শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবে না, তারা তাদের নিজস্ব একটা কারিকুলাম পরিচালনা করবে, এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু এখন এটার সঙ্গে পরবর্তী কার্যক্রমগুলো যুক্ত করতে হবে, এবং সেটা করে তাদেরকে মেইন স্ট্রিমের সঙ্গে যুক্ত করা প্রয়োজন আছে। এখানে নানা শিক্ষা ব্যবস্থা আছে, এটা তো এখন সময়ের কারণ এটা হয়ে গেছে। কিন্তু আমাদের যদি গোড়াতে ফিরে যাই, যে বঙ্গবন্ধু কুদরত খুদা শিক্ষা কমিশন গঠন করেছিলেন, এবং কুদরত খুদা শিক্ষা কমিশনের যে প্রস্তাব ছিল যে প্রাথমিক পর্যায়ের সব শিক্ষা ব্যবস্থা একমুখী থাকবে এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থাকবে অষ্টম শ্রেণী পর্যন্ত, সেইটা এখনো আমাদের সময় আছে, আমাদের হয়তো সেখানেই ফিরে যাওয়া প্রয়োজন। স্যার, অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা তো ঘোষণা করা হলো, কিন্তু ওই যে একমুখীটা এখন ইংরেজি। সময়ের কারণেই হয়তো আমরা সেই একমুখীতে যেতে পারবো না, যে সবকিছু একবারে 100% একমুখী, সেটা হয়তো করা যাবে না। কিন্তু মাদ্রাসা স্ট্রিম, ইংরেজি মাধ্যম স্ট্রিম, বাংলা মাধ্যম স্ট্রিম, এখানে অন্তত কারিকুলামের দিকে একমুখী করা প্রয়োজন। একই কারিকুলাম পড়া হোক, শুধু মাদ্রাসার জন্য সেখানে মাদ্রাসা কেন্দ্রিক কিছু কারিকুলাম, আর ইংরেজি মাধ্যমের জায়গায় তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী কিছু কারিকুলামের যুক্ত থাকতে পারে। কিন্তু মূল যে কারিকুলামটা থাকবে, একজন বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সুনাগরিক করার জন্য তার কি ধরনের লেখাপড়ার দরকার, সেটা বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, মাদ্রাসা মাধ্যম, একই কারিকুলাম, একই পাঠক্রম থাকবে। এটা যদি করা যায়, আমার ধারণা যে একমুখী শিক্ষা কমিশনের একমুখীর যে চেতনা, যে স্পিরিটটার উনি আনতে চেয়েছিলেন বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু পরামর্শ দিয়েছিলেন এইভাবে করার জন্য, আমার মনে হয় সেটা অনেকটাই আমরা আনতে পারবো। পাঠ্যসূচির, এখন আমরা যে পাঠ্যসূচিটি আমরা ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত বা 12 পর্যন্ত ফলো হতে দেখি, স্যার, সেই পাঠ্যসূচি সম্পর্কে আপনার কোনো অবজারভেশন আছে? স্যার, এই পাঠ্যসূচি কি আপনি ভালো মনে করছেন? ভালো খারাপ সেটা না বলে এটুকু বলতে পারি, যেটাকে আরো যুগোপযোগী করা দরকার, আর পাঠ্য বইয়ের চাপটা কমানো দরকার। অন্তত পক্ষে প্রাথমিক পর্যায়ে অষ্টম শ্রেণী পর্যন্ত যে ছেলে মেয়ে, তাদের পাঠ্য বইয়ের চাপ কমানো, পরীক্ষার চাপ কমানো, এটা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ আমরা তাদেরকে এমনভাবে পরীক্ষা কেন্দ্রিক করে ফেলেছি, এমনভাবে জিপিএ 5 কেন্দ্রিক একটা মানসিকতা তাদের মধ্যে নিয়ে এসেছে, যে এমনকি অভিভাবকরা মনে করছেন যে জিপিএ 5 না পেলে এই ছেলে তো জীবনে ব্যর্থ হয়ে গেল। তো এই মানসিকতা তো ছেলে মেয়েদের জন্য ক্ষতিকর। তারা এখানে জ্ঞান অর্জন করতে এসেছে, তাদেরকে একজন ভালো নাগরিক হিসেবে গড়ে তোলার, একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া আমাদের হাতে নিতে হবে। তাকে যদি আমি বইয়ের চাপ আর পরীক্ষার চাপের মধ্যে ফেলে দিই, তাহলে সেইগুলো কিভাবে রপ্ত করবে? তো এই সমস্যাটা কিন্তু আমাদের আছে। তা আমি মনে করি যে আমাদের শিক্ষা ব্যবস্থা যারা নেতৃত্ব দেন, নিয়ন্ত্রণ করেন, তারা সারা পৃথিবীর বহু অভিজ্ঞতা তারা দেখছেন, বহু অভিজ্ঞতা তাদের আছে। সেগুলোর থেকে যদি কিছু শিক্ষা নিয়ে আমাদের এই পদ্ধতিগুলো কিছু সংশোধন করেন, পরিবর্তন করেন, তাহলেই আমরা হয়তো একটা সঠিক পথে যেতে পারবো। স্যার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানের কথা যদি আসি, স্যার, আমাদের সর্বোচ্চ পর্যায়ে শিক্ষার মান নিয়ে আপনি সন্তুষ্ট কিনা? আমি যদি আপনার বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, আমাদের বিশ্ববিদ্যালয় আমরা কখনোই শিক্ষার মান নিয়ে সন্তুষ্ট নই। একজন শিক্ষক কখনোই শিক্ষার মান নিয়ে সন্তুষ্ট থাকবেন না। আমি যখন ক্লাস শেষ করে আসি,
ক্লাস শেষ করে এসেই আমার মনে হতে থাকে যে এই ক্লাসটা হয়তো আরো ভালোভাবে আমি নিতে পারতাম। ওই যে ছেলেটা প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তরটা এইভাবে না দিয়ে এইভাবে দিলে হয়তো আরো ভালো হতো ছেলেটার জন্য। তো এই আত্মতুষ্টিটার অভাব কিন্তু আমাদের সবসময় আছে। অতএব আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার মান, সেটা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক উন্নত, কিন্তু তারপরেও আমরা মনে করি যে এই মান থেকে আমাদের আরো উপরের দিকে যাওয়া প্রয়োজন আছে। কারণ একবিংশ শতাব্দীতে ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে গ্র্যাজুয়েটদের আমরা বের করছি, তাদেরকে গ্লোবাল স্কেলে গ্র্যাজুয়েট করতে হবে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যে শুধু বাংলাদেশেই তারা চাকরি বাকরি করবে বা কাজ করবে তা কিন্তু নয়। তারা অনেকেই বিদেশে চলে যাচ্ছে, বিদেশে প্রতিযোগিতার মধ্যে পড়ে যাচ্ছে। অতএব তাদেরকে সেই মানের গ্র্যাজুয়েট হিসেবে তৈরি করার জন্য আমাদের আরো অনেক ধরনের সাহায্য সহযোগিতা, অবকাঠামো সম্প্রসারণ, গ্রন্থাগার, গবেষণাগার, সেগুলো উন্নয়ন, সেগুলো দরকার আছে। আমরা করে চলেছি সেটি। স্যার, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেটি প্রথম বর্ষে পড়েছি, সেটি 25 বছর আগের কথা। প্রথম বর্ষে আপনি আমাদের পড়িয়েছেন। এখন যারা প্রথম বর্ষে পড়ছেন, আপনি প্রিন্সিপালস অফ কমিউনিকেশন পড়াচ্ছেন, তাদের আবার প্রথম বর্ষে আপনি একটি কোর্স নিচ্ছেন। একটি কথা প্রায় এরকম বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আর মেধাবীরা খুব বেশি আকর্ষিত হচ্ছে না। সেটি কি স্যার আপনি স্বীকার করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব বেশি মেধাবীরা আসছে না, যদি আমরা একটা 25 বছরের কম বেশি এইটা তুলনা করি? এই একেবারে ঢালাওভাবে বলা মুশকিল। বহু মেধাবী ছেলে মেয়ে আসছে, কিন্তু ওই যেটা বলা হয় যে এখন এসএসসি এইচএসসি পর্যায়ে যেভাবে মূল্যায়ন হয়, তাতে করে বহু ছেলে মেয়ে পাশ করে যাচ্ছে। অনেকে জিপিএ 5 পাওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ে হয়তো প্রবেশাধিকার পাচ্ছে না। এই ধরনের কিছু কিছু তথ্য আসে মাঝে মধ্যে, কিন্তু এটা বলা ঠিক হবে না। বরঞ্চ আমি বলবো যে অতীতের যে কোনো সময়ের চেয়ে মেধাবী ছাত্ররাও এখানে আসছে, অতীতের যে কোনো সময়ের চেয়ে মেধাবী শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে যোগদান করছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ওভারঅল স্ট্যান্ডার্ড আমাদের আরো বাড়ানো প্রয়োজন আছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ বড় চ্যালেঞ্জ, সেটা মোকাবেলা করার জন্য আমাদের হয়তো আরো উন্নত শিক্ষা ব্যবস্থা আমাদের প্রণয়ন করা দরকার। স্যার, অসহিষ্ণুতা একটি কথা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সম্পর্কে। তাদের বাস রং সাইড দিয়ে চলে, সেই রং সাইড দিয়ে চলার ক্ষেত্রে কেউ বাধা দিতে গেলে কর্তব্যরত পুলিশের উপর আক্রমণ করা হয়, গালিগালাজ করা হয়। স্যার, এই বিষয়গুলি স্যার আপনাকে এই অসহিষ্ণুতা, এটা দুঃখজনক। কেন এই অসহিষ্ণুতা থাকবে? ছেলে মেয়েরা অনেক সময় এটা বলে যে তাদের পরীক্ষার সময় চলে যাচ্ছে, তাদের ক্লাসের সময় চলে যাচ্ছে, সেই জন্য তারা অনেক সময় ড্রাইভারকে প্রেশার দেয়। কিন্তু আমরা ড্রাইভারদের বলে দিয়েছি যে তোমরা যদি এই ধরনের চাপে পড়ে যাও, গাড়িটা রেখে রিপোর্ট করবে বিশ্ববিদ্যালয় পরিবহন শাখায়। আর ইতিমধ্যে আমরা কিন্তু কয়েকবার 2-3টি রুটের, বিশেষ করে একটা রুটের গাড়ি তো 2বার বন্ধ করেছি আমরা, রুট বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে ছেলেমেয়েরা এখন এসে ক্ষমা চেয়ে তারা আবার এটা রুট চালু করেছে, কিন্তু বলা হয়েছে আবার যদি এই ঘটনা ঘটে তোমাদের এই রুট বন্ধই করে দেওয়া হবে। তা আমাদের নিয়ম নীতি না মানার দিকে তো একটা ঝোঁক আমাদের সাধারণভাবেই আছে। তো সেটা হয়তো কাজ করে। আমার মনে হয় যে এগুলো থেকে দূরে আসা দরকার। ট্রাফিক রুলস ফলো করার মতো শিক্ষাটা দরকার। প্রাথমিক পর্যায়ে যদি এই শিক্ষা না দেওয়া যায়, এই বিশ্ববিদ্যালয়ে এসে এই শিক্ষা দেওয়া যাবে না। সময় কতটুকু আছে? যদি আমি একটা এক্সাম্পল বলতে, স্যার, আচ্ছা স্যার, 30 সেকেন্ড 30-40 হবে না, শুধু এটুকু বলতে পারি যে আমি একবার অস্ট্রেলিয়াতে গেলাম। অস্ট্রেলিয়া আমাদের বাংলাদেশ প্রবাসী একজন ভদ্রলোক বলছিলেন তার অভিজ্ঞতার কথা, যে তার মেয়ে তাকে রং সাইডে গাড়ি পার্কিং করতে সাংঘাতিকভাবে নিষেধ করে। কিসের জন্য, কোথা থেকে শিখেছে? সে বলেছে তার স্কুলে, সে কিন্ডারগার্টেন লেভেলে পড়ে, তার শিক্ষকরা তাকে শিখিয়েছে যে এই ধরনের এইভাবে ট্রাফিক রুলস ফলো করা দরকার। তার রক্তে কিন্তু ট্রাফিক রুলস ফলো করার বিষয়টা এসে গেছে। সে জীবনে আর কখনো ট্রাফিক রুলস ভায়োলেট করবে না। তা আমাদের এই শিক্ষাটা তো আমরা দিই নাই। স্যার, আমি শেষ প্রশ্নটা করার জন্য 40 সেকেন্ড একটু রেখেছিলাম যে স্যার, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কোন ইচ্ছা বা কোন আশা আপনার অপূর্ণ রয়েছে, যেটা আপনি করতে চান? অনেক আশাই তো অপূর্ণ আছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, এই গ্রন্থাগারটি 7,000-8,000 ছাত্রছাত্রীর জন্য তৈরি করা। এখন যে অবস্থা হয়েছে বিশ্ববিদ্যালয়ের, 35,000 ছাত্রছাত্রী, আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী যারা বিসিএস বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে, তারা এসে লাইব্রেরিতে বসে লেখাপড়া করতে চায়। একটা সুপরিসর লাইব্রেরি আমাদের দরকার। আমাদের আবাসিক সংকট, বিশেষ করে ছাত্রছাত্রীদের, গরিব ছাত্রছাত্রী, অসচ্ছল পরিবারের ছাত্রছাত্রী গ্রামে গঞ্জে থেকে এসে তাদের ঢাকা শহরে এক রাত থাকার জায়গা থাকে না। তো সেইগুলো আমরা ক্রমান্বয়ে সেই সংকট সমাধানের চেষ্টা করে চলেছি। এখন আপনি স্যার 3 ভাগের 1 ভাগ ছাত্র ছাত্রীকে এক তৃতীয়াংশ দেওয়া যাচ্ছে, 2/3 তো সেইভাবে দেওয়া যাচ্ছে না, কিন্তু ওই যে আমাদের গণরুম, আমাদের এখানে ডাবলিং করা, এইভাবে কিছু সংখ্যক ছাত্রছাত্রী থাকছে। তো এই সংকটগুলো আমাদের একটা চ্যালেঞ্জ, এগুলোকে মোকাবেলা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের আমাদের খুবই সীমিত জায়গার সম্প্রসারণের কোনো জায়গা নাই, অথবা আমাদের ভবনগুলোকে ভার্টিক্যালি বাড়তে হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।